তো আজকে আমাদের এটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এন্ড সিকোয়েন্স নেটওয়ার্ক। এটা বেসিক্যালি একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। আনসিমেট্রিক্যাল ফল্টকে ব্যাখ্যা করার জন্য এই কনসেপ্টটা জানতে হয়। তো এই কনসেপ্টের নামটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস। আর এর সূচনাটা হচ্ছে এরকম যে সিনথেসিস অফ আনসিমেট্রিক্যাল ফেজর্স ফ্রম দেয়ার সিমেট্রিক্যাল কম্পোনেন্টস। অর্থাৎ কোনো একটা ফেজর, ফেজর গুলা যদি আনসিমেট্রিক্যাল হয়, আনসিমেট্রিক্যাল মানে আনব্যালেন্সড। আনব্যালেন্সড শব্দটা দুইটা মিনিং পাওয়ার সিস্টেম। একটা হচ্ছে গিয়ে তিনটা ফেজ আছে, তিনটা ফেজের ভোল্টেজ সমান না, ভোল্টেজের মান গুলা সমান না। আর একটা হচ্ছে যে তিনটা ফেজ সিমেট্রিক্যাল হয় যখন তাদের ভিতরে প্রত্যেকের সাথে প্রত্যেকের 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে, তাহলে তারা সিমেট্রিক্যাল হয়। আর যদি কখনো তাদের ভেক্টর গুলার ভিতরে, ফেজর গুলার ভিতরে অ্যাঙ্গেলের ডিফারেন্স 120 ডিগ্রির কম বা বেশি হয়ে যায়, তাহলে সেটা ইমব্যালেন্স হয়। তাহলে এই যে আনসিমেট্রিক্যাল অবস্থা, অর্থাৎ ভোল্টেজের মান সমান না অথবা ফেজ অ্যাঙ্গেল সমান না অথবা দুইটার মধ্যেই গড়মিল আছে, এইরকম কেসগুলাকে ব্যাখ্যা করতে হইলে এগুলাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে হিসাব করা বেশ কঠিন। কিন্তু এটা আমরা আগেও পড়ে আসছি যে পৃথিবীর বেশিরভাগ ফল্টের মধ্যে মাত্র 5% ফল্ট হচ্ছে গিয়ে সিমেট্রিক্যাল ফল্ট, আর বাকি 95 ভাগ ফল্টই হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। এখন এই 95 ভাগই যেহেতু এই ঘটনাগুলো ঘটে, এইটাকে ব্যাখ্যা করার, এটাকে ম্যাথমেটিক্যালি উপস্থাপন করতে হইলে সহজ করে করতে হবে। সহজ করে করার জন্যই যেই টার্মটার উদ্ভব ঘটছে সেই টার্মটা এখানে আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। তো পুরোর এই কথাগুলা বুঝতে পারলে বাকি যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেগুলা বোঝা সহজ হবে। এখন اللي خايزنا قصة انا خو এখন আমাদের সিমেট্রিক্যাল কম্পোনেন্টের জন্য একটা থিওরেম আছে। সেই থিওরেমটা হচ্ছে কি ফোর্টেস্কিউস থিওরেম। ফোর্টেস্কিউ দুইটা উক্তি দিয়ে দিছে আমাদেরকে। এক নম্বর হচ্ছে একটা আনব্যালেন্স সিস্টেমে যদি এন সংখ্যক ফেজর থাকে, তাহলে এন সংখ্যক ফেজরকে এন সংখ্যক সিস্টেম অফ ব্যালেন্সড ফেজরে উপস্থাপন করা যাবে। এই ব্যালেন্সড ফেজর গুলাকে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস অফ অরিজিনাল ফেজর বলা হয়। দ্বিতীয় যে কথাটা সে বলছে সেটা হচ্ছে গিয়ে এন ফেজর, এন সংখ্যক ফেজরের প্রত্যেক সেট অফ কম্পোনেন্ট আর ইকুয়াল ইন লেন্থ অ্যান্ড অ্যাঙ্গেলস বিটুইন অ্যাডজেসেন্ট ফেজর অফ দ্য সেট আর সেম। এই এন ফেজরের যে সেট গুলো হবে, যে কম্পোনেন্ট গুলো হবে, সেই কম্পোনেন্ট গুলার দৈর্ঘ্য সমান হবে, তাদের একজনের সাথে আরেকজনের অ্যাঙ্গেলের যে পার্থক্য সেই পার্থক্যটাও সেম হবে। অর্থাৎ একটা ব্যালেন্সড কন্ডিশনে তারা থাকবে। এইটা হচ্ছে গিয়ে উম, কোন একটা আনব্যালেন্স সিস্টেমকে ব্যালেন্স সিস্টেমে প্রকাশের মূল কনসেপ্ট। নাও এই কনসেপ্ট অনুযায়ী যদি এন এর মান 3 হয়, তাহলে তিনটা আনব্যালেন্স ফেজর থাকে, যেটা আমাদের থ্রি ফেজ আনব্যালেন্স সিস্টেমে। তো প্রকাশ করার জন্য
তিনটা ব্যালেন্স সিস্টেম দরকার। এই যে তিনটা ব্যালেন্স সিস্টেমের সেট, এই তিনটা সেটকে তিনটা নাম দেওয়া হয়েছে। এই সেটের মধ্যে প্রথম সেটের নাম হচ্ছে গিয়ে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট বা পজিটিভ সিকোয়েন্সের সেট। পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টস কাদেরকে বলে? যেই কম্পোনেন্ট গুলায় তিনটা ফেজর থাকে, ফেজর গুলার মান সমান, এবং ফেজর গুলা একজন আরেকজনের থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেল হিসেবে থাকে, এবং অরিজিনাল যে ফেজর আছে, অর্থাৎ উম, যেটা আনব্যালেন্সড ফেজর, যে যার আনব্যালেন্স কে ব্যাখ্যা করার জন্য এই সেটের উদ্ভব ঘটছে, সেই আনব্যালেন্সের সাথে যে সেম ফেজে থাকে, অর্থাৎ এই সিকোয়েন্সটা সেম থাকে, সেটা তারা হচ্ছে গিয়ে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টস। আর নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টও একই। নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টেরও যে তিনটা বাহু থাকবে বা যে তিনটা ফেজর থাকবে, এই তিনটা ফেজরও মানে সমান, একজন আরেকজনের থেকে 120 ডিগ্রি ফেজের ডিফারেন্স আছে। অর্থাৎ প্রথমটার সাথে দ্বিতীয়টার কথা হুবহু এক। 3 নম্বর লাইনে এসে কথাটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে কি, হ্যাজ ফেজ সিকোয়েন্স অপোজিট টু দ্যাট অফ দ্য অরিজিনাল ফেজর। অরিজিনাল ফেজর যেটা আছে সেটার বিপরীত ফেজর ফেজ সিকোয়েন্স সে মেনটেন করে। আর একটা সেট আছে, সেটাকে জিরো সিকোয়েন্সের সেট বলে। এই জিরো সিকোয়েন্সের সেটের সেট কনসিস্ট অফ থ্রি ফেজর ইকুয়াল ইন ম্যাগনিটিউড উইথ জিরো ফেজ ডিসপ্লেসমেন্ট টু ইচ আদার। তাদের মধ্যে ফেজ গুলার অ্যাঙ্গেল জিরো, অর্থাৎ এটা প্যারালাল। আচ্ছা, এখানে এসে আমাদেরকে মূল কথাটা বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে ফেজর কি। এতক্ষণ যে কথাগুলো আলোচনা হইলো সেখান থেকে তো সব থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার বুঝলাম। প্রথম কথা হচ্ছে ফেজর কি। ফেজর মানে হচ্ছে গিয়ে একটা ঘূর্ণায়মান ভেক্টর, এটাকে ফেজর বলে। ফেজর দিয়ে আমরা কি প্রকাশ করি? ফেজর দিয়ে আমরা ভোল্টেজ বা কারেন্টকে প্রকাশ করি, পাওয়ারকেও প্রকাশ করতে পারি ফেজর দিয়ে। ওকে, এখন আসি তাহলে ভোল্টেজেরও ফেজর হয়, কারেন্টেরও ফেজর হয়। আমাদের নেটওয়ার্ক আমাদের নেটওয়ার্ক কয়টা ফেজর থাকে? যেহেতু আমাদের সিস্টেমে ফেজ কয়টা? তিনটা ফেজ, রেড ইয়েলো ব্লু, অথবা ফেজ ওয়ান, ফেজ টু, ফেজ থ্রি, তিনটা ফেজ। সিঙ্গেল ফেজ নেটওয়ার্কে হচ্ছে লাইভ এবং নিউট্রাল, আর থ্রি ফেজ নেটওয়ার্কে হচ্ছে গিয়ে এ বি সি, তিনটা ফেজ। ওকে, তো এখন ব্যালেন্স সিস্টেমে ফেজর কিরকম হয়? ব্যালেন্স সিস্টেমে ফেজর প্রত্যেকটা ফেজর সমান সমান দৈর্ঘ্যের হবে, এবং যেহেতু একজনের সাথে আরেকজনের অ্যাঙ্গেলের ডিফারেন্স সমান হইতে হবে আর সব কয়টা মিলে ব্যালেন্স হইতে হবে, সেহেতু পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 360। তাহলে 360-কে 3 ভাগ করলে 120 হয়। সেই হিসেবে আমাদের ব্যালেন্সড ফেজর গুলা দেখতে হয় এরকম। ওকে, তাহলে ধরে নাও এইটা এ ফেজ, এইটা হচ্ছে আমার বি ফেজ, আর এইটা হচ্ছে গিয়ে সি ফেজ। এদের মান সমান। এই যে এইখান থেকে এই ভেক্টরটার যতটুকু দূরত্ব, এইখান থেকে এই ভেক্টরটার দূরত্ব সেম, এইখান থেকে এই ভেক্টরটার দৈর্ঘ্য সেম। দৈর্ঘ্য সেম মানে মান সেম। এখন যদি আমি এটাকে ভিএ বলি তাহলে বোঝাবে যে এটা এ ফেজের ভোল্টেজ। আর যদি আই এ বলি তাহলে এটা এ ফেজের কারেন্ট। এটাকে তাহলে ভিসি বলবো, সি ফেজের ভোল্টেজ, আর এটাকে বলবো ভিবি, বি ফেজের ভোল্টেজ। এই হচ্ছে কি আমার ভোল্টেজ এর অবস্থা।
তাহলে ভি এ, ভি বি, ভি সি এগুলো হচ্ছে কি আমার ফেজর। এগুলো ব্যালেন্স, কারণ এদের মান সমান এবং এদের থেকে এদের প্রত্যেকের অ্যাঙ্গেল। আমরা যদি এখানে অ্যাঙ্গেলটা লিখি, অ্যাঙ্গেল কত লিখবো? 120 ডিগ্রি। 120 ডিগ্রি অ্যাঙ্গেল লিখলে ফেজর ব্যালেন্স হয়। এটা হচ্ছে গিয়ে আইডিয়াল কন্ডিশন। আইডিয়াল কন্ডিশনে এরকম পাওয়া যায়। এখন কেউ বললো যে আচ্ছা, এই দিক থেকে এইদিকে ঘুরলে তো পজিটিভ অ্যাঙ্গেল, তাই না? এই পাশ থেকে এই পাশে ঘূর্ণায়মান হইলে পজিটিভ অ্যাঙ্গেল, আর এই পাশ থেকে এইদিকে ঘূর্ণায়মান হইলে নেগেটিভ অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল এইদিকে নেগেটিভ, এইদিকে পজিটিভ। তো কেউ বলতে পারে যে এইটাকে আমি ভি, এটাকে যদি আমি রেফারেন্স ধরি, ভি এখানে থাকলো। আচ্ছা, পজিটিভ দিকে ভি সি এর বদলে তো ভি বি ও আসতে পারে। আর এইদিকে ভি বি এর জায়গায় ভি সি আসতে পারে। তো পার্থক্যটা বুঝছো? ভি বি আর ভি সি জায়গায় ইন্টারচেঞ্জ করতে পারে। এইটা যদি ভি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, তাহলে এই ভি বিটার অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে, এটা পজিটিভ দিক। পজিটিভ দিক মানে হচ্ছে ভি অ্যাঙ্গেল 120 ডিগ্রি। আর এই ভি এটা যদি ভি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, তাহলে এই ভি সিটা হচ্ছে গিয়ে ভি অ্যাঙ্গেল 120 ডিগ্রি। তাহলে এই জায়গা অদল বদল করাতে যেটা হইলো যে ভি বি এবং ভি সি এর অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই ভিভিটা হচ্ছে গিয়ে ভি অ্যাঙ্গেল -120, এইটা ভি সিটা হচ্ছে গিয়ে ভি অ্যাঙ্গেল -120। তাহলে এই এইখানে ভিবি -120, আর এই সিকোয়েন্সে ভিবি হচ্ছে গিয়ে +120। এই যে দুই রকম সিকোয়েন্স সম্ভব। হ্যাঁ, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে প্রথমে, বা অন্যভাবে বলি যে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে বুঝতেছো, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে, ঘড়ির কাঁটা এদিক থেকে এইদিকে ঘুরে। ঘড়ির কাঁটার দিকে এ থেকে বি তে গেলে যদি অ্যাঙ্গেলের অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়, তাহলে সেই সিকোয়েন্সটাকে বলে পজিটিভ সিকোয়েন্স। আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, বিপরীত দিকে ঘুরলে, যদি ভিভি কে পাওয়া যায়, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে যদি ভিভি কে পাওয়া যায় প্রথমে, তাহলে এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে এ থেকে বি এর দিকে ঘুরলে যদি বি কে প্রথমে পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। মনে রাখার উপায়, হুম, ঘড়ির কাঁটার দিকে এ থেকে রওনা শুরু করবো, ঘড়ির কাঁটার দিকে গেলাম, বি কে পাইলাম, তাহলে এটা হবে পজিটিভ সিকোয়েন্স। আর এ থেকে ঘুরলাম, ঘড়ির কাঁটার দিকে গেলাম, বি না পেয়ে সি কে পাইলাম, তাহলে এটা হবে নেগেটিভ সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্স বলে এটারে। ওকে, এখন এটা সিকোয়েন্স, এটা কিন্তু এখনো ব্যালেন্স আনব্যালেন্সের প্রশ্নে আসিনি। এখন যেগুলো আঁকছি সেগুলো হচ্ছে গিয়ে ব্যালেন্সড পজিটিভ সিকোয়েন্স, ব্যালেন্সড নেগেটিভ সিকোয়েন্স। আচ্ছা, তাহলে পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স বোঝা গেল কিভাবে পজিটিভ, কোন রোটেশনে পজিটিভ সিকোয়েন্স আসে আর কোন রোটেশনে নেগেটিভ সিকোয়েন্স আসে। আরেকটা হচ্ছে জিরো সিকোয়েন্স। জিরো সিকোয়েন্স মানে এটার ঘূর্ণন নাই কোনো। এরা সবাই তিনটা ভোল্টেজ। এখানেও কিন্তু তিনটা ভোল্টেজ, ভিএ ভিবি ভিসি, এখানেও তিনটা ভোল্টেজ, ভিএ ভিবি ভিসি, এখানেও তিনটা ভোল্টেজ, ভিএ ভিবি ভিসি। সবার অবগতির জন্য যেটা বলতেছি সেটা হচ্ছে ক্লাসের শেষে আমি আবার একটু অ্যাটেন্ডেন্স নিব। সো এখন অ্যাটেন্ডেন্স দিলেও ক্লাসের শেষে আবার তোমাদেরকে আরেকবার উপস্থিতিটা জানাইতে হবে। এখন তাহলে জিরো সিকোয়েন্স কে বলতেছি, এগুলা জিরো সিকোয়েন্সের মধ্যে কারোর সাথে কোনো অ্যাঙ্গেলের পার্থক্য নেই, এরা সবাই প্যারালাল। তো এদের মান সমান, এদের দিকও একই, এদের মধ্যে জিরো ডিসপ্লেসমেন্ট আছে। এইরকম যদি কোনো কোনো ভেক্টর হয়, তাহলে সেগুলোকে বলে জিরো সিকোয়েন্স ভেক্টর। এই তিন রকম সেট দিয়ে যে কোনো কন্ডিশনকে ব্যাখ্যা করা যাবে।
ব্যালেন্স কন্ডিশনকেও ব্যাখ্যা করা যাবে, আনব্যালেন্স কন্ডিশনকেও ব্যাখ্যা করা যাবে। যেহেতু আনব্যালেন্স কন্ডিশনকে এই তিন রকম ভেক্টর দিয়ে, এই তিন সেটের ভেক্টর, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্সের ভেক্টর গুলাকে এই তিন রকম সেট দিয়ে প্রকাশ করা যায়, এর জন্য এদের নাম হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। আর এই সিমেট্রিক্যাল কম্পোনেন্ট তৈরি হয়ে যাওয়ার পরে এখন আসি যে সবার নামই ভি এ, সবার নামই ভি বি, সবার নামই ভি সি। কেমনে বুঝবো যে কোনটা পজিটিভ সিকোয়েন্স, কোনটা নেগেটিভ সিকোয়েন্স, কোনটা জিরো সিকোয়েন্স? এর জন্য যেটা করছে সেটা হচ্ছে গিয়ে পজিটিভ সিকোয়েন্স গুলার নামের শেষে ওয়ান লাগাই দিছে। ভি বি ওয়ান মানে পজিটিভ সিকোয়েন্স ভেক্টর অফ ভি এ ফেজ। বি বি ওয়ান মানে হচ্ছে গিয়ে বি ফেজের ভেক্টর, যার পজিটিভ সিকোয়েন্স আলো মানে প্রকাশ করা হচ্ছে। আর ভিসি ওয়ান মানে পজিটিভ সিকোয়েন্সের সি ভেক্টর। আর টু থাকলে নামের পরে ভি এ টু, ভি বি টু, ভি সি টু থাকলে বুঝতে হবে এরা নেগেটিভ সিকোয়েন্স ভেক্টর। আর যদি ভি এ নট, ভি বি নট, ভি সি নট এটা যদি থাকে, জিরো থাকে, তাহলে বুঝতে হবে এটা জিরো সিকোয়েন্স ভেক্টর বোঝাচ্ছে। তাহলে নামকরণ আলাদা হইলো ওয়ান টু থ্রি দিয়ে। ওয়ান মানে পজিটিভ সিকোয়েন্স, টু মানে নেগেটিভ সিকোয়েন্স, জিরো মানে জিরো সিকোয়েন্স। তাহলে আমরা সিকোয়েন্স আলাদা করলাম, পজিটিভ সিকোয়েন্স কি বুঝলাম, নেগেটিভ সিকোয়েন্স কি বুঝলাম, জিরো সিকোয়েন্স কি বুঝলাম। এখন আমরা যেটা দেখবো যে এরা তো তিনটা আলাদা আলাদা ভেক্টর। এই তিনটা আলাদা আলাদা ভেক্টরকে আসলে দিয়ে ইমব্যালেন্সের সাথে এটার সম্পর্ক কি, আমরা কি নিয়ে আহ, আলোচনা করতেছিলাম সেটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু ছিলাম ফল্টে। তার মধ্যে আমরা এতদিন ধরে যে ফল্ট গুলো পড়ছি সেটা হচ্ছে গিয়ে সিমেট্রিক্যাল ফল্ট। আর এখন আসছি আনসিমেট্রিক্যাল ফল্টে। আনসিমেট্রিক্যাল ফল্টে সবার মান সেম হয়, সব ফেজের মান ফল্ট হওয়ার পরেও, সব ফেজ যেহেতু একসাথে ফল্ট হয়েছে তাদের মানগুলা সেম থেকে গেছে, অ্যাঙ্গেল গুলো সেম রয়ে গেছে। এ কারণে ফল্ট কারেন্ট একটাই হয়েছে, ফল্ট ভোল্টেজ একটাই হয়েছে। সব ফেজের জন্য কিন্তু আলাদা আলাদা করে ফল্ট ভোল্টেজও হিসাব করি নাই, ফল্ট কারেন্টও হিসাব করি নাই, যদি অঙ্কগুলোর কথা মনে কর। কিন্তু ফেজ তো তিনটা, তাহলে একটা হিসাব করলাম কেন? কারণ সব ফেজের ভোল্টেজ কারেন্ট সব একসাথে, ফল্ট তিনোটার একসাথে হয়েছে, এর জন্য সিমেট্রিক্যাল এবং হিসাব একটারই। আর এখন হিসাব আসবে তিনটার জন্য। এখন এই হিসাবটাই একটু দেখাইতে চাচ্ছি যে ধরো ফল্ট হইলো, ফল্ট হওয়ার পরে দুই ফেজ একরকম ফল্ট হয়েছে, আরেক ফেজ তার মতো করে রয়ে গেছে। ধরো এরকম একটা ফল্ট ঘটলো যে ভি এ, এখানে যে ছবিটা দিস, এই ভি এ হচ্ছে গিয়ে ফল্ট হওয়ার পরে এ ফেজের ভোল্টেজ এত। এখন নর্মাল কন্ডিশনে কি হয়, 120 ডিগ্রি ফেজ শিফট করে থাকে না? কিন্তু দেখা গেল যে ভি এ আর ভি বি এর মধ্যে 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে গেছে, একটা আরেকটার উল্টা হয়ে গেছে। এটা এটা কিন্তু শুধুমাত্র ফল্ট কন্ডিশনেই সম্ভব, যখন ইমব্যালেন্স হয়েছে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলের পরিবর্তে 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। আর সি ফেজ, ফেজ যেটা সেটা এরকম 90 ডিগ্রি আছে দুইজনের সাথে। এটা একটা মানে ফল্টি কন্ডিশন। এখন এইরকম কন্ডিশনকে সবার জন্য আলাদা আলাদা করে কিন্তু ভোল্টেজ কারেন্ট হিসাব করা লাগে। তো আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে যে এই এ ভেক্টরটা, ভি এ যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে তিনটা ভেক্টর দিয়ে প্রকাশ করব। এ নাম যুক্ত কিন্তু তিনটা ভেক্টর অলরেডি আমরা শিখছি। একটা শিখছি পজিটিভ সিকোয়েন্সে এরকম একটা এ ভেক্টর আছে, নেগেটিভ সিকোয়েন্সে এরকম একটা এ ভেক্টর আছে, আর জিরো সিকোয়েন্সে এরকম একটা এ ভেক্টর আছে। এই ভি এটা ইমব্যালেন্স অবস্থায় যে ভোল্টেজটা থাকে আমরা এখন তিনটা দিয়ে শিখবো। একটা হচ্ছে গিয়ে ভি এ ওয়ান। তো ভি এ ওয়ান হইল গিয়ে এরকম। এখন এইখানে ভি এ ওয়ান এর দৈর্ঘ্য ডিফাইন করতে হবে। ভি এ ওয়ান কিন্তু দৈর্ঘ্যে এতটুকু হবে। তারপরে এখানে দেখো ভি বি টু, সরি ভি এ টু, ভি এ টু এর দৈর্ঘ্য কোন দিকে? এদিকে।
তো এইটা এই ভেক্টরটাকে ধরে নিয়ে এসে এখানে প্লেস করলাম, VA2টার দৈর্ঘ্য এরকম। এটা এমন একটা দৈর্ঘ্য নিতে হবে যেন এটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আর VA0 ভেক্টরটা, এই ভেক্টরটাকে ধরে নিয়ে এসে এখানে মাথায় বসাই দিব। বসাই দিলে এই তিনজন মিলে আমাকে কি দিবে? এই VA1, VA2, VA3, VA0, এই তিনজনের যোগফল আমাকে ভিএ ভেক্টরটা দিচ্ছে। তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, ভিএ ভেক্টর মানে হচ্ছে গিয়ে VA1, VA2, VA0, এগুলার দৈর্ঘ্য কম বেশি করে কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা করা সম্ভব। এই যে অ্যাডজাস্টমেন্ট করে করে আমরা ইমব্যালেন্স ভেক্টরকে তিনটা ব্যালেন্স ভেক্টরের সেটের মাধ্যমে প্রকাশ করলাম। এটাই হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মূল কাজ। ঠিক একইভাবে এখানে এই যে ভিবি ভেক্টরটা এদিকে দেখো, বি ওয়ান কে ধরে নিয়ে আসবো, বি ওয়ান এইদিকে আছে, এরকম উপর থেকে নিচের দিকে। উপর থেকে নিচের দিকে আমরা একটা ভেক্টর কল্পনা করলাম, বি ওয়ান। আর VB2টা কোন দিকে দেখো, এদিক থেকে এদিক। তো VB2টাকে এদিকে নিয়ে আসলাম, আর VB0টা হচ্ছে গিয়ে এদিক থেকে এদিক। এরকম করে অ্যাডজাস্ট করে VB1, VB2, VB3, এই VB0, এই তিনটাকে যোগ করে কিন্তু VB আনা সম্ভব। যদি এরকম তিন সেটের ভেক্টর পাওয়া যায়, তাহলে ভিবি ভেক্টরকে ইমব্যালেন্স কন্ডিশন থেকে তিনটা ব্যালেন্স ভেক্টরের সেটের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। সিমিলার কথা VC1 এর জন্য প্রযোজ্য। VC1 কোন দিকে দেখো, VC1 এইদিকে। তো এটার জন্য আমরা ডাইরেক্ট কি করলাম, এই বরাবর ভিসি VC1 ওই বরাবর আছে, ভিসি ওই বরাবর আছে, তাহলে আমরা এখানে VC1 দিয়ে দিলাম। এটার সাথে আর VC2, VC0 যোগ করারও দরকার নেই। এদের দুইজনের সাথে কোএফিসিয়েন্ট যদি দেই, সেই কোএফিসিয়েন্ট হবে 0 গুণ 0। তাহলে ভিসি মানে VC1 এরকম হইতে পারে। একটা দিয়েই সেটটাকে প্রকাশ করা যেতে পারে, একাধিকও লাগতে পারে। তাহলে এই যে পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স এর তিনটা ভেক্টরের সেট দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ইমব্যালেন্স ভেক্টরকে যে প্রকাশ করা যায়, এই প্রকাশটাকেই বলে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট রিপ্রেজেন্টেশন। আচ্ছা, আর হচ্ছে সিকোয়েন্স গুলার তিনটা নাম শিখলাম আমরা, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স হচ্ছে গিয়ে ক্লকওয়াইজ ঘুরলে এ এর পরে যদি বি আসে তাহলে পজিটিভ সিকোয়েন্স, আর ক্লকওয়াইজ ঘুরলে এ এর পরে যদি সি আসে তাহলে নেগেটিভ সিকোয়েন্স। এ পজিটিভ সিকোয়েন্সের আরেকটা নাম হচ্ছে ABC সিকোয়েন্স। ABC সিকোয়েন্স হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, আর ACB সিকোয়েন্স হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। অর্থাৎ এ এর পরে ক্লকওয়াইজ ঘুরলে বি, তারপরে ক্লকওয়াইজ ঘুরলে সি, এর জন্য এটা হচ্ছে ABC। আর এইদিকে এ এর পরে ক্লকওয়াইজ ঘুরলে সি, তারপরে হচ্ছে পাচ্ছি বি, এর জন্য ACB সিকোয়েন্স। ঠিক আছে, মনে রাখার উপায়। নেক্সট হচ্ছে কি, এই সব কিছুকে উম, বারবার যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে অ্যাঙ্গেলের একটা প্রশ্ন আসতেছে, যে এর সাথে এর অ্যাঙ্গেল হচ্ছে 120। পজিটিভ সিকোয়েন্সে সবার সাথে সবার অ্যাঙ্গেলের ডিফারেন্স 120, নেগেটিভ সিকোয়েন্সেও সবার সাথে সবার অ্যাঙ্গেলের ডিফারেন্স 120। তাহলে এই অ্যাঙ্গেলটাকে বারবার অ্যাঙ্গেল আকারে না লিখে এটা বলে যে একটা অপারেটর আমরা ইউজ করব। এই অপারেটরটা হচ্ছে এ অপারেটর, এটার নাম দিয়ে দিছে এ। অ্যাঙ্গেল ইউজ না করে একটা ভেক্টর ইউজ করবে এ। এ ভেক্টরটার মানে হচ্ছে গিয়ে, এ ভেক্টরটা মানের দিক থেকে 1, আর অ্যাঙ্গেলের দিক থেকে 120 ডিগ্রি। কথা বোঝা গেছে? তার মানে কি? তার মানে হচ্ছে যে ধরো একটা ভেক্টর আছে IB, এই IB টা হচ্ছে গিয়ে 10 অ্যাম্পিয়ার। ওকে, 10 ∠0 অ্যাম্পিয়ার। তাহলে এটা যদি আমরা আঁকি, IB টা যদি আঁকি, মানটা দিব 10-এর সমান, আর অ্যাঙ্গেলটা হবে গিয়ে 0 0 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন
কেউ একজন লিখলো এ আই বি। এ আই বি মানে কি? এ আই বি মানে হচ্ছে গিয়ে এই আই বি এর সাথে এ অপারেটরটা গুণ হয়েছে। তার মানে 10 অ্যাঙ্গেল 0 এই ভেক্টরটার সাথে কত গুণ হয়েছে? এ। এ মানে কত? 1 অ্যাঙ্গেল 120। 1 অ্যাঙ্গেল 120 মানে কি? তো ভেক্টরের যে গুণ বা ফেজরের যে গুণ, ফেজরের গুণ যদি মনে থেকে থাকে, তোমরা যদি কমপ্লেক্স নাম্বার যখন পড়ছো, ম্যাথমেটিক্স যখন পড়ছো, বা মেশিন করছে, পাওয়ার সিস্টেম ওয়ান করছে, সব জায়গাতে এগুলো কম বেশি ছিল। ফেজর গুণ করলে মানগুলো গুণ হয় আর অ্যাঙ্গেল গুলো যোগ হয়। 10-এর সাথে 1, মান মান গুণ করলে হবে 10। আর অ্যাঙ্গেল গুলো যোগ হবে, 0-এর সাথে 120 যোগ করলে হবে 120। মানে কোনো কিছুর সাথে এই অপারেটর যুক্ত হইলে এই কি হয়ে যাচ্ছে দেখো তো, এটার মান আগেরটাই থাকতেছে, অ্যাঙ্গেল 120 ডিগ্রিতে চলে গেছে। এই +120 হচ্ছে গিয়ে এইদিকে, তাহলে আইবি এদিকে, আর এ আইবি হচ্ছে গিয়ে এদিকে। কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে আইবি এর মানে বুঝলাম, এ আইবি এর মানে বুঝলাম। অনেক সময় এ কথাটা এ স্কোয়ার লেখে। এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে এ অপারেটর গুণ এ অপারেটর, এ ভেক্টর গুণ এ ভেক্টর। এ ভেক্টর মানে হচ্ছে গিয়ে 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি, আর একটা এটার সাথে আবার আরেকটা ভেক্টর গুণ হইলো 1 অ্যাঙ্গেল 120 ডিগ্রি। তাহলে একটু আগে যে কথাটা বললাম, ফেজর ফেজর গুণ করলে মান মান গুণ হয়, মান এটার মান হয় এক, এটার মান হয় এক, এক এক গুণ করলে 1 হবে। আর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল গুণ করলে যোগ হয়, 120 120 যোগ করলে কত হবে? 240। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 1 অ্যাঙ্গেল 240। তাহলে এ মানে 120। মানে একটা জিনিস আছে, সেটা মান 1 আর অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 120। এটা যদি 0 হয়, তাহলে এটা যদি 1 অ্যাঙ্গেল 0 হয়, এটা হচ্ছে গিয়ে 1 অ্যাঙ্গেল 1, সরি এই দিকটা হচ্ছে গিয়ে 1 অ্যাঙ্গেল 120 পজিটিভ দিকে। আর 1 অ্যাঙ্গেল 240 হচ্ছে গিয়ে এই দিকে। আচ্ছা, এরপরে বলতে এ কিউব। এ কিউব মানে কি বলো? এ কিউব মানে হচ্ছে গিয়ে এ গুণ এ স্কোয়ার। তার মানে এ তিনটা এ গুণ, তাহলে 1 অ্যাঙ্গেল 120, 1 অ্যাঙ্গেল 120, 1 অ্যাঙ্গেল 120, এক এক এক, তিনটা এক। মানগুলো গুণ হবে, তিনটা এক গুণ করলে একই হবে। আর তিনটা 120 যোগ করলে হবে 360। 360 মানে কিন্তু ঘুরে ফিরে আবার আগের জায়গায় চলে আসছে, 1 অ্যাঙ্গেল 0। তাহলে এ কিউব মানে হচ্ছে গিয়ে 1। তাহলে এতক্ষণ যে কথাগুলো আমরা বললাম, সেই কথাগুলোর মিনিং এখানে আছে। এ স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 1 অ্যাঙ্গেল 240, এ কিউব মানে হচ্ছে 1 অ্যাঙ্গেল 360, যেটার মান হচ্ছে গিয়ে 1। আর এটা যেহেতু ফেজর, ফেজর মানে হচ্ছে গিয়ে আর অ্যাঙ্গেল থিটা। তো আর অ্যাঙ্গেল থিটা মানে কি? যখন ফেজর নিয়ে আলোচনা করছিলাম কিছুদিন আগের ক্লাসে, তখন মনে রাখতে হবে যে এটা হচ্ছে গিয়ে আর থিটা মানে, এটা এটা হচ্ছে গিয়ে পোলার নাম্বার। এদেরকে কিন্তু কমপ্লেক্স নাম্বার হিসেবে প্রকাশ করা যায়, অর্থাৎ x+y যে ফর্মে প্রকাশ করা যায়। এটার মিনিং হচ্ছে গিয়ে আর কোসাইন থিটা প্লাস জে সাইন থিটা। অর্থাৎ পোলার ফর্ম থেকে কমপ্লেক্স ফর্মে এদেরকে নিয়ে যাওয়া যায়। এখন তাইলে এ মানে কি? এ মানে হচ্ছে গিয়ে আর ফর্মে এ মানে হচ্ছে গিয়ে 1 অ্যাঙ্গেল 120। আর ফেজর ফর্মে কমপ্লেক্স নাম্বারে এটা কত হবে? 1 অ্যাঙ্গেল কোসাইন 120 প্লাস জে সাইন 120। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এদের
কমপ্লেক্স নাম্বার। এখন cos 120 ডিগ্রি, এটাকে যদি আমরা ইয়ে করি তাহলে এটা পাই -1/2, অর্থাৎ -0.5, সেটার সাথে 1 গুণ। আর sin 120 ডিগ্রি হচ্ছে গিয়ে 0.866, তার সাথে 1 গুণ, অর্থাৎ sin 120 ডিগ্রি অ্যাঙ্গেল ক্যালকুলেটরে চাপলেই তো এই মানটা পাবা, সাথে একটা জে আছে, সে জে 120। তাহলে এ অপারেটরটাকে কমপ্লেক্স নাম্বারে প্রকাশ করলে এই মানটা পাওয়া যায়, -1/2 যোগ জে 0.886। তাহলে এ অপারেটরের আরেকটা মিনিং হচ্ছে গিয়ে এটা। তাহলে এ স্কোয়ারেরও একটা মিনিং আছে, কোসাইন 240 যোগ জে সাইন 240, মানে ওই যে এ স্কোয়ার মানে কি বলছি, 1 অ্যাঙ্গেল 240 না, এ গুণ করে পাইছি। তাহলে 240 বসাবো এইখানে, জাস্ট 120-এর থেকে 240 বসাইলে এই মানটা পাবো। আর এ কিউব মানে হচ্ছে গিয়ে cos 360 যোগ দিয়ে সাইন 360, যে থাকবে না, sin 360 এর মান 0, শুধু cos 360 এটার মান 1। এ কিউব মানে হচ্ছে গিয়ে 1, শুধু রিয়েল নাম্বার। আর এ স্কোয়ারের মধ্যে রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে, এ এর মধ্যেও রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে। এখন এই তিনটাকে যোগ করবা, 1 + a + a স্কোয়ার, এটা তিনটা যদি যোগ করো তাহলে দেখবা যে শূন্য আসে। আবার a⁴ যোগ করলে এ পাবা, 1 + a করলে ওই জটিল সংখ্যার যোগ করে দিলে কিছু মান আমরা পাবো। তাহলে 1 + a + a স্কোয়ার, 1 - 0.j + j 8.86 -0.5 -j866, এগুলা পজিটিভ পজিটিভ কাটা গেল, 1 এর সাথে -1 হয়ে শেষ পর্যন্ত শূন্য পাওয়া যাবে। তো অনেক সময় বলে যে প্রুফ করো 1 + a + a স্কোয়ার সমান সমান 0, তখন এই মানগুলো বসাই এটা দেখাই দিবা। যদি কখনো বলে যে a⁴ সমান সমান এ, এটা প্রুফ করো, তাহলে a⁴ মানে 1 অ্যাঙ্গেল 120, 1 অ্যাঙ্গেল 120 মানে হচ্ছে গিয়ে এই a⁴ মানে a কিউব মানে 1, আর a মানে a, এভাবে প্রুফ করা যায়। কখনো যদি বল যে 1 + a এর মান বের করো, তাহলে এটা বের করবা। যদি বল যে 1 + a স্কোয়ার এর মান বের করো, তাহলে এই মানটা বের করবা। এভাবে এর মান জানা থাকলে, অর্থাৎ 1 অ্যাঙ্গেল 120 ক্যালকুলেটরে লিখেও যদি চাপ দাও তাহলে তো এর মান তোমাকে দিয়ে দিবে। এ স্কোয়ার মানে 1 অ্যাঙ্গেল 240 লিখে যদি ক্যালকুলেটরে তুমি আর থিটা ফর্মে নিয়ে যাও, কমপ্লেক্স ফর্মে নিয়ে যাও, তাহলে তুমি মান পেয়ে যাওয়া। এই মানগুলা তুমি যদি খাতায় বসায় যোগ বিয়োগ করো তাহলে তুমি এ এ এর মান, a স্কোয়ারের মান, a কিউবের মান, এগুলো খুব সহজেই বুঝতে পারবে। তো মূল কথা যেটা, এ একটা অপারেটর, এটার একটা মান আছে, এটা অ্যাঙ্গেল আছে, এটার মানটা হচ্ছে 1, আর অ্যাঙ্গেলটা হচ্ছে 120। a স্কোয়ার মানে a × a, এটার মান 1, অ্যাঙ্গেল 240। a কিউব মানে এটার মান 1, অ্যাঙ্গেল 360। অ্যাঙ্গেল 360 মানে আসলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলে আবার জিরোতেই চলে আসে, তো এটার মানে 1 অ্যাঙ্গেল 0। 1 অ্যাঙ্গেল 0 মানে আসলে 1। এইভাবে আমরা ভেক্টরকে ডিফাইন করতে পারবো। এ অপারেটরের মান শিখলাম, আর সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলা কোনটা কোন দিকে সেই সম্বন্ধে আইডিয়া পাইলাম, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স, এগুলার কনসেপ্ট বুঝতে পারলাম। এই কনসেপ্টের উপর বেস করে আমাদের অনেক বড় বড় অ্যানালাইসিস সামনে আছে, সেই অ্যানালাইসিস গুলো আমরা এক এক করে সলভে যাব। নেক্সট ক্লাসে আমরা সেগুলো আস্তে আস্তে সলভ করব। আর